গণ অভ্যুত্থানে শহীদ ৮৫৮ জন, আহত ১১,৫০০ খসড়া তালিকা প্রকাশ। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা নয়, বলছে বিএনপি ও সমমনার দলগুলো। নির্বাচন শেষে নিজের কাজে ফিরতে চান ডক্টর ইউনূস, নতুন বাংলাদেশ গড়বে তরুণরা, ঠাঁই নেই জঙ্গিবাদের। আসছে নতুন রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা যুক্ত হলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন। প্রাইভেট কারে ধাক্কায় মাসুদ নিহতের ঘটনায় প্রতিবাদ মুখর বুয়েট, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে বর্ষিয়ান আইনবিদ উপদেষ্টা হাসান আরিফের জানাজা সম্পন্ন, সোমবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দাফন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এ তালিকায় ৮৫৮ জন শহীদের নাম এবং আহতদের তালিকায় ১১,৫৫১ জনের নাম প্রকাশ করা হয়েছে। তালিকা দুটি ২৩ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মাহতাব মিনহাজের রিপোর্ট। জুলাই আগস্টের টানা ৩৬ দিনের ছাত্র জনতার আন্দোলনে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। এ আন্দোলনে বহু হতাহতের পাশাপাশি নিহত হয় অনেকে। শনিবার প্রথমবারের মতো সেই আহত নিহতদের প্রাথমিক তালিকা প্রকাশ করে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। তালিকায় ৮৫৮ জন শহীদ এবং ১১,৫৫১ জন আহতের নাম প্রকাশ করা হয়। শনিবার বিশেষ সেলের প্রধান খন্দকার জহিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে তালিকার কথা জানানো হয়। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। আরও বলা হয়, প্রথম ধাপের খসড়া তালিকা দুটি আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তর ৬৪ জেলায় কাজ করছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এছাড়াও এই তালিকার বিষয়ে কারো কোনো মতামত বা পরামর্শ থাকলে ২৩ ডিসেম্বরের মধ্যে সেলের ইমেইলে জানানোর অনুরোধ করা হয়। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বিএনপির এক দফা দাবির একটি অংশ পূরণ হলেও যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলের নেতাদের দাবি, সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা রাজনৈতিক দলগুলো মানবে না বলেও জানান তারা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। সমসাময়িক রাজনীতি, আগামী নির্বাচন ও পঞ্চদশ সংশোধনী সহ দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে লিয়াজো কমিটি। বৈঠক শেষে ১২ দলীয় জোটের নেতারা জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যের মতো আগামীতেও বিএনপির সঙ্গে কিভাবে কাজ করবে জোট তা নিয়ে আলোচনা হয়েছে। ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে অতীতের ন্যায় আমাদের কর্মসূচি আপনাদের সামনে খুব শিগগিরই ঘোষণা করব। একই ইস্যুতে পরে বিএনপির লিয়াজো কমিটির সাথে বৈঠকে বসে সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলো। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা মানা হবে না বলেও জানান তারা। যে নির্বাচনের কথা ডিক্লেয়ার করেছেন চিফ অ্যাডভাইজার সাহেব ২০২৫ ডিসেম্বর এবং ২০২৬ প্রথম অর্ধে, ইতিমধ্যে আপনারা জেনেছেন তার প্রেস সচিব বলেছে ৩০ জুন, যেটা সঠিক না। আমরা চাই সুনির্দিষ্টভাবে নির্বাচনের ডেট তারিখ দিতে হবে।
দলগুলোর সাথে বৈঠক শেষে লিয়াজো কমিটির প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। পরবর্তীতে লিয়াজো কমিটির আরও বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে। প্রায় 16 বছর ধরে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিক্সকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ডক্টর ইউনূস। 2024 সালে বর্ষসেরা হিসাবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে দ্য ইকোনমিক্স। আর এ নিয়ে প্রতিক্রিয়া জানতেই প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেয় এই ব্রিটিশ সাময়িকী। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। 15 বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় সম্প্রতি ইকোনমিক্সের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেয় ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিক্স। সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় নির্বাচন আয়োজনের পর ইউনূস কি করবেন। এর জবাবে প্রধান উপদেষ্টা অভিযোগের সুরে বলেন, তার চাকরি কেড়ে নিয়ে জোর করে দেশে আনা হয়েছে, তিনি তার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হবেন। বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা ধর্ম নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ আর মাথাচাড়া দেবে না বলে জানান তিনি আরও বলেন, তরুণ তরুণীদের এখনই উচিত নিজেদের স্বপ্ন পূরণে সুযোগ কাজে লাগানো। আন্তর্জাতিক এই গণমাধ্যম প্রতিবেদনে জানায়, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অস্থায়ী সরকার রয়েছে, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা যুক্ত করতে আসছে নতুন রাজনৈতিক দল। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ধরবেন এই দলের হাল। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা প্রতিনিধিরা নতুন দলে যুক্ত হলে ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। মানে শিকদারের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের উৎপত্তি, এর ধারাবাহিকতায় এক দফা দাবি ছাত্র জনতার গণ অভ্যুত্থান। একটানা 15 বছর ক্ষমতায় থাকার পর 5 আগস্ট পতন হয় দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগ সরকারের। সরকার পতনের 3 দিনের মধ্যে ডক্টর ইউনূসকে প্রধান করে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন 3 ছাত্রনেতা। আন্দোলনের সাফল্যের পর থেকেই রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়ে আসছিলেন ছাত্র সমন্বয়করা। নতুন রাজনৈতিক এ দলের সম্ভাব্য নাম হতে পারে জনশক্তি। নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তাদের একদম মনের ভিতর থেকে একটি প্রত্যাশা। দলকে স্বাগত জানালেও আগামী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। যে জনগণের আন্দোলনের আউটকাম হিসেবে সরকারটি এখন দায়িত্ব পালন করছেন, এরা যদি কোনো দিকে ঝুলে পড়েন অথবা অন্য কারোর রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের টুল হিসেবে তারা কাজ করবেন, সেটা আমরা চাইব না। তাহলে তো যদি এরকম কিছু হয়, নিঃসন্দেহে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্রটা তো বদলে যাবে। অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় সংস্কারের নামে দল গঠন করে পৃষ্ঠপোষকতা করা হলে বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিট নষ্ট হবে বলে মনে করছেন রাজনীতিবিদরা। এই গণঅভ্যুত্থানের স্পিরিটটার সাথে এটা খুবই সাংঘর্ষিক। যদি বর্তমান সরকার যদি আপনার কোনো রাজনৈতিক চরিত্রের রং ধারণ করে, অথবা এদের মধ্যে কেউ ক্ষমতায় থেকে অথবা ক্ষমতার সহযোগিতা নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করার বিষয়টা বিএনপি ইতিবাচকভাবে দেখছে না। তুখোড় ছাত্রনেতারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হলে দেশ ও জনগণের মঙ্গল হবে বলে মনে করছেন অভিজ্ঞ এই রাজনীতিবিদ। এই অন্তর্বর্তী সরকার গঠনে ছাত্রদের একটা ব্যাপক ভূমিকা ছিল। তাদের 2জন প্রতিনিধিও সেখানে আছে। সেই 2জন প্রতিনিধি প্রত্যক্ষভাবে এই দলে অংশগ্রহণ করবে কিনা এটা আমরা এখনো জানতে পারছি না। আমরা প্রতিদিন থেকে অনুভব করছিলাম একটা রাজনৈতিক দল ছাত্ররা করবে। খুব ভালো হতো ছাত্ররা যদি বিভিন্ন দলে তাদের আদর্শ অনুযায়ী চলে যেত এবং বিভিন্ন দল তাদেরকে বড় পদে দিয়ে নমিনেশন দিয়ে সামনে এমপি বানাতো, তাহলে প্রত্যেকটি দল ছাত্রদের দ্বারা রিফর্ম হতো। তবে আনুষ্ঠানিক ঘোষণার পর পরিষ্কার হবে কোন পথে যাবে আগামীর রাজনীতি।
71-এর পরে বা 90-এর পরে এই প্রথম একটা আন্দোলনে এত জনপ্রিয় ছাত্রনেতা তৈরি হয়েছে। তাদেরকে ধরে রাখাও জনপ্রিয় রাখাও আমাদের দায়িত্ব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রাইভেট কারে ধাক্কায় সহপাঠী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় শনিবারের প্রতিবাদ মুখর ছিলেন বুয়েট শিক্ষার্থীরা। আসামির পক্ষে আইনজীবী বিভ্রান্তিকর মন্তব্য ও গণমাধ্যমে হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে প্রচার করা হচ্ছে এমন দাবি করে শিক্ষার্থীরা মামলা নিতে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন। এদিকে এই বিষয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আক্ষেপ করে বলেন, সড়ক দুর্ঘটনায় সম্পৃক্ত সমাজে উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচার হয় না। মানিক শিকদার রিপোর্ট। পুলিশের অসহযোগিতায় বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হওয়ার ঘটনার সাথে জড়িতরা ছাড়া পেয়ে যেতে পারেন এমন আশঙ্কা থেকে শনিবার বিক্ষোভ করেন বুয়েটের শিক্ষার্থীরা। আহত দুই শিক্ষার্থী অমিত সাহা ও মেহেদি হাসানের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানানো হয় এ সময়। পরে বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে বুয়েট শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে এবং দুজনকে গুরুতর আহত করে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা পূর্বেও দেখেছি প্রভাবশালী পরিবারের সদস্যবৃন্দ কোনো অপরাধের সাথে যুক্ত থাকলেও, কোনো সিভিয়ার অফেন্সে যুক্ত থাকলেও পরবর্তীতে প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়া থেকে তাদের নিস্তার লাভের দৃষ্টান্ত। আমরা এই ঘটনায় এই ব্যাপারটির আশঙ্কা করছি। নিহত মুহতাসিমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান শিক্ষার্থীরা। সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করুন। এদিকে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠান লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার শীর্ষক জাতীয় সংলাপে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কথা বলেন দুর্ঘটনার বিচার প্রসঙ্গে। সাধারণ মানুষ হচ্ছে এটার সবচেয়ে বড় ভুক্তভোগী, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতেছে, অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। সমাজের উচ্চ পর্যায়ের সাথে যারা জড়িত থাকে, অ্যাক্সিডেন্ট যারা করে, যে তাদের আসলে বিচার হয় না, তারা কোন ধরনের জবাবদিহিতার আওতায় আসে না, আসলে সাধারণ মানুষের জীবনটাই আসলে যায়। পরিবহন খাতে বহুমুখী সমস্যা বিরাজ করছে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। একটা তো হচ্ছে দুর্নীতির সমস্যা রয়েছে, রাজনীতিকরণের সমস্যা রয়েছে, শিক্ষা বা জনসচেতনতার একটা সমস্যা রয়েছে, এবং আমাদের অদক্ষতা, আমাদের নিয়মনীতি বাস্তবায়ন না করা। তো এই বহুমাত্রিক সমস্যা রয়েছে, ফলে এটা সমাধানটাও এই কারণে কিছুটা চ্যালেঞ্জ। কারণ মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ঐক্যমতে আমাদের নিয়ে আসতে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট কারে ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার 3 জনের মধ্যে 2 জনের ডোপ টেস্ট পজিটিভ এসেছে। তারা হলেন প্রাইভেট কারের চালক মুবিন আল মামুন ও মিরাজুল করিম। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তাদের মাদক পরীক্ষা করা হয়। জেলা সিভিল সার্জন জানান, প্রাইভেট কারের চালক মুবিন আল মামুনের শরীরে গাঁজা ও অ্যালকোহল পাওয়া গেছে। আরোহীদের মধ্যে মিরাজুল করিমের শরীরে অ্যালকোহল পাওয়া গেছে। এ বিষয়ে রিপোর্ট দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রাইভেট কার চালক মুবিন আল মামুন রাজধানী মিরপুর DOHS এলাকার বাসিন্দা। চাঁদাবাজদের নতুন তালিকা তৈরি হচ্ছে। 2-3 দিনের মধ্যেই তালিকা ধরে অভিযান শুরু হবে। রাজধানীতে এক মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ডিএমপি কমিশনারের সাথে ছাত্র, নাগরিক ও পুলিশের সমন্বয়ে এই মতবিনিময় সভা। রাজধানীর নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলার বিষয়ে এ সময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ডিএমপি কমিশনার। নেন উপস্থিত নগরবাসীর বিভিন্ন মতামত ও পরামর্শ। মোবাইল ফোনটা ছিনায় নিয়ে দৌড় দেয়। রাজধানীতে চাঁদাবাজি বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি হালনাগাদ তালিকা তৈরির কথা জানান ঢাকা মহানগর পুলিশের প্রধান। চাঁদাবাজি মোকাবেলা করার জন্য শুধু পুলিশ নয়, সমাজের প্রতিটি অঙ্গ সংগঠনকে এগিয়ে আসতে হবে। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। সকলকে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই কাজে লিপ্ত হবেন না। নগরীতে সভা সমাবেশ করার ক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার।
যত্রতত্র যেখানে সেখানে যদি আপনার পলিটিক্যাল মিছিল মিটিং হয় অথবা ধর্মীয় সভা সমাবেশ হয়, তাহলে আমার ট্রাফিক খুব ডিস্টার্ব হয়। আপনারা যখন ধর্মীয় মিটিং, পলিটিক্যাল মিটিং, সামাজিক মিটিং, সমাবেশ করবেন, একটা বদ্ধ পরিসরে এরূপ একটি জায়গায় যদি করেন, তাহলে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় সুবিধা হয়। মামলাযোগ্য ঘটনার ক্ষেত্রে অবশ্যই থানায় মামলা করার কথা জানান ডিএমপি প্রধান। যে অপরাধ হবে সেই অপরাধের মামলা রেকর্ড হবে। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। ঢালাওভাবে নয়, পুলিশ সহ প্রয়োজনীয় ক্ষেত্রে প্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে হবে। ক্ষমতার বলয় থেকে পুলিশকে বের করে আনার তাগিদ দিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সংলাপে বক্তারা আরও বলেন, পুলিশ সংস্কারে রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকতে হবে, অন্যথায় ভবিষ্যতে রাজনৈতিক সরকার এসব সংস্কার নাও মানতে পারে বলে শঙ্কা তাদের। মফিউর রহমানের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উদ্যোগে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপের এবারের বিষয় আইন শৃঙ্খলা। অংশ নেন ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজীবী, নিরাপত্তা বিশ্লেষক, মানবাধিকার কর্মী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা বলেন, বিগত সময়ে গুম, খুন থেকে শুরু করে বিভিন্ন কাজে পুলিশকে ব্যবহার করা হয়েছে, যার ফলে পুলিশ মানুষের বন্ধু হয়ে উঠতে পারেনি। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি ঘটেছে বাংলাদেশে এবং সেইটাতে পুলিশের একটা অ্যাক্টিভ রোল ছিল। ল এনফোর্সিং এজেন্সির ট্রেনিং থেকে শুরু করে সবকিছু হায়ারার্কাইজ করা, মানে প্রত্যেকটা স্তরে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কথা বলেন, সেখানেও আমরা যে ডকুমেন্টেশন করেছিলাম সেই ডকুমেন্টেশন থেকে অনেক বেশি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছে। ব্রিটিশ আমলে গঠনের পর থেকে পুলিশ লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হয়েছে মন্তব্য করে রাজনীতিবিদরা বলেন, ক্ষমতার বলয় থেকে পুলিশকে বের করে আনতে হবে। জমিদারি বন্দোবস্তের লাঠিয়ালকে আমি শুধু পোশাক পরিয়ে একটা আইনের ফ্রেম বানায় দিলেই সে ল এনফোর্সমেন্ট এজেন্সি হয় না, সে পুলিশ হয় না। পুলিশ যেন রাজনৈতিকভাবে ব্যবহৃত না হতে পারে, তার জন্য কিছু বিধান আমাদেরকে যুক্ত করতে হবে। পুলিশ প্রতিষ্ঠানকে রক্ষা করার কাজটা খুব জরুরি রাজনৈতিক দলগুলির নিয়ন্ত্রণের হাত থেকে, এবং এটা যে একটা সেবা, এই বিষয়টি নির্বাহী বিভাগে বা রাজনৈতিক দলের মধ্যে প্রথমে প্রতিষ্ঠা করা দরকার। পুলিশ ক্ষমা চাবে, এদেরকে মেরে ফেলেছে, ওদেরকে মেরেছে, কি লাভ? ক্ষমা চেয়ে কী লাভ হবে? কালকে আবার ক্ষমা চাবে। গত 15 বছরে কত র্যাব হত্যা করেছে, কত সাধারণ মানুষকে হত্যা করেছে, আমরা এই ব্যাপারে কথা বলিনি। পুলিশকে বিকেন্দ্রীকরণের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ দেন আইন ও নিরাপত্তা বিশেষজ্ঞরা। আমরা যদি সিকিউরিটি সেক্টরকে রিফর্ম করতে না পারি, তাহলে শুধু পুলিশকে রিফর্ম করে আমাদের দেশের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা আনতে চাচ্ছি, সেটা হয়তো আমরা আনতে পারবো না। ঢালাওভাবে রিফর্ম করলেই যে সিস্টেম একেবারে পাল্টে যাবে রাতারাতি, তা নয়। এই রিফর্ম প্রসেসটা ইজ আ কন্টিনিউইং প্রসেস। এক্সেসিভ ফোর্স যাতে আর ভবিষ্যতে ব্যবহার না হয়, আইনের মধ্যে থাকে, তার জন্য যে আইনি কাঠামোগুলো করার দরকার আছে এবং যে আচরণগত পরিবর্তনের দরকার আছে, সেইগুলো আমরা যাতে তাড়াতাড়ি করি। পুলিশকে বিচার বিভাগের সাথে সমন্বয় করার প্রস্তাবও উঠে আসে সংলাপে। তারা পুলিশেরও না, তারা মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বর্ষিয়ান আইনবিদ ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফকে সোমবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে হাইকোর্ট ও সচিবালয়ে আলাদা জানাজা হয়েছে হাসান আরিফের। এ সময় দীর্ঘদিনের সহকর্মীরা বলেন, 5 দশকেরও বেশি সময় আইন পেশায় নিজেকে দৃষ্টান্ত হিসাবে স্থাপন করেছেন হাসান আরিফ। তার চলে যাওয়ায় বিচার অঙ্গনে তৈরি হল অপূরণীয় শূন্যতা। শাকির আলজু রিপোর্ট। দীর্ঘ 55 বছরের আইন পেশার সমাপ্তি টেনে শেষবারের মতো এভাবেই সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় সিনিয়র আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ। তার দীর্ঘদিনের সহকর্মীরা বর্ষিয়ান এই আইনজীবীর কফিন বহন করেন। এরপর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা। এছাড়া সরকারের উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার সহ আইনজীবীরাও অংশ নেন। জানাজা শেষে তার কফিনে ফুলের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। এরপর শ্রদ্ধা জানান আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। অভিজ্ঞ লয়ারকে, বন্ধুকে আমরা হারিয়েছি এবং এনাকে হারিয়ে দেশও একজন খুব মূল্যবান আইনজীবীকে হারিয়েছে। জীবনের
পেশাগত জীবনের অনেক মামলা, উল্লেখযোগ্য মামলা এখন আজকে সুপ্রিম কোর্ট ডিএলআই রিপোর্টেড, বিল রিপোর্টেড কেস, যেটা ভবিষ্যতে যারা আইন পেশা থাকবে তাদের জন্য একটা মানে সুবিধা হবে। সরকারি দায়িত্বে যেমনিভাবে পালন করেছেন, প্রফেশনেও উনি ছিলেন অসাধারণ, তার মেধা শক্তি ছিল অসাধারণ। দীর্ঘদিনের সহকর্মীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। আমরা একজন অভিভাবক হারিয়েছি, রাষ্ট্রের একজন সুযোগ্য নাগরিক, একজন দেশপ্রেমিক সৎ নাগরিককে আমরা হারিয়েছি। বারের প্রেসিডেন্টটা হইতে পারলে আমার মনে হয় ওনার সব কিছুতেই আর একটু মানুষ মনে করতো যে না, এখানের নেতৃত্বে উনি ছিল। সিনিয়র আইনজীবীরা বলেন, হাসান আরিফের মৃত্যুতে আইন অঙ্গনে বিশাল একটি শূন্যতা তৈরি হবে, যা কখনো পূরণ হবার নয়। আমি জাস্ট একটি উদাহরণ হিসেবে বলছি যে হঠাৎ করে দেখা গেল যে এরকম এমন একটা অজানা তথ্য জানলাম, যেটা জানার ফলে দেখা গেল আমাদের আইন বোঝার, আইনটাকে বিশ্লেষণ করার যে ক্ষমতা, সেই জায়গাটা হচ্ছে এডিশনাল ভ্যালু অ্যাড হয়ে গেল। তিনি অসংখ্য মামলায় অসংখ্য কঠিন সময়ে এই আদালতকে সাংবিধানিক প্রশ্নে, আইনের প্রশ্নে তিনি তার অভিমত দিয়ে সাহায্য করেছেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের দ্বিতীয় জানাজা শেষে বেলা 12টার দিকে সিনিয়র আইনজীবী ও অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এমন ভদ্র, সজ্জন, অমায়িক আইনজীবী আমরা সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না। এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বর্ষিয়ান এই আইনজীবীকে দাফন করা হবে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মূল্যস্ফীতির সঠিক তথ্য দেওয়ার কারণে নিত্যপণ্যের দাম বেশি মনে হচ্ছে, বললেন অর্থ উপদেষ্টা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির সঠিক তথ্য দেওয়ার কারণে নিত্যপণ্যের দাম বেশি মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির চাকা সচল রাখা সহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য চ্যালেঞ্জ। তৌহিদুর রহমানের রিপোর্ট। মূল্যস্ফীতির লাগাম টানতে সুদের হার বাড়ানো সহ নানা ব্যবস্থা নেওয়ার পরও বাজারে এর সুফল মিলছে না, উল্টো আরও বাড়ছে। গেল মাসে মূল্যস্ফীতি 11.38% ছাড়িয়েছে। আর্থিক খাত গবেষণাধর্মী গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মূল্যস্ফীতির বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন অর্থ উপদেষ্টা। ভেতরে গিয়ে যা দেখছি সেটা ডেপুটি গভর্নর এখানে আছেন, অর্থ সচিব আছেন, আর আমি তো হরহামেশা টের পাচ্ছি কী ছিল ভেতরে 15 বছরে। ইনফ্লেশন বেশি দেখছো, অন্য সমুদ্রদেরকে 9 করে দেওয়া হতো, 8 করে দেওয়া হতো, আমরা 11-12 যাই আছে দেবে। তো আমি ওই প্ল্যানিং মিনিস্ট্রি বলতে আমার কাছে যা আসছে হুবহু তাই পাবলিশ করতে বলেছি। পুঁজিবাজারের দরপতনে রেগুলেটরদের দায় আছে মন্তব্য করে আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে সংস্কার কাজ চলছে বলেও জানান অর্থ উপদেষ্টা। জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজাম্পটিভ ভ্যালু মানে নিয়ে কিনলাম ওই কাগজ, কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার কারণে সামষ্টিক অর্থনীতি কিছুটা ভালো হলেও এখনও রয়ে গেছে চ্যালেঞ্জ। মূল্যস্ফীতির বিষয়টাও মোকাবেলা করতে হলে আমরা যেটা বলতে পারি অলিগার্কিক মার্কেট পাওয়ার, এই অলিগার্কিক মার্কেট পাওয়ার কিন্তু গত 15 বছরের যে শাসনকালে এটা একটা অন্য স্তরে চলে গেছিল। অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সহ বিশিষ্ট জনরা অংশ নেন এই অনুষ্ঠানে। এই উদ্যোগটা অত্যন্ত ভালো উদ্যোগ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি নেই, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। মৌলভীবাজার জেলা জামায়াতে কর্মী সম্মেলনে এসব কথা বলেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। প্রায় 1.5 যুগ পর উন্মুক্ত পরিবেশে জেলা জামায়াত কর্মী সম্মেলনে বেলা 11টার পর মঞ্চে আসেন মৌলভীবাজারের সন্তান আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এদেশে কোনো দুষ্কৃতিকারীর পরিকল্পনা সার্থক হবে না। আমাদের দেশে কোনো মেজরিটি মাইনরিটি নাই। আল্লাহ তাআলা যাদেরকে এই দেশের মেহরবানি করে নাগরিক বানিয়েছেন, আমরা সকলে সমান মর্যাদা ভোগ করতে চাই।
নাগরিক হিসাবে আমরা সমান অধিকার ভোগ করতে চাই। আমরা এও বলেছি, এটাও আমরা চাই না দেশে একটা পরিবর্তন হলেই বিভিন্ন ধর্মের উপাসনালয় পাহারা বসাতে হবে, এটাও চাই না। সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা প্রতিপাদ্যে রাজধানীতে হয়ে গেল ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৫ম সম্প্রচার সম্মেলন। বিভিন্ন টেলিভিশনে কর্মরত গণমাধ্যম কর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বার্ষিক এই মিলন মেলা। আয়োজনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় জুলাই অভ্যুত্থানের শহীদ সাংবাদিকদের। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। গণমানুষের কথা বলা গণমাধ্যমে কর্মরতদের নিয়েই এ আয়োজন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের বিজেসির সম্প্রচার সম্মেলন। শনিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সম্মেলনে অংশ নেন দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত গণমাধ্যম কর্মীরা। সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা প্রতিপাদ্যে এবারের মিলন মেলায় যোগ দিয়ে গণমাধ্যম কর্মীরা বলেন, এটাই চাওয়া পাওয়া নিয়ে কথা বলার সময়। আমরা আসলে সংকটের কথা বলতে চাই। গণমাধ্যম সবসময় সংকটে থাকে, কারণ সে স্রোতের বিপরীতে চলে। যে মানুষগুলোর সাথে আমাদের আসলে কম দেখা হয়, তাদের সঙ্গে আজকে আমরা দেখা হচ্ছে শুধু একটা টেলিভিশনে না, সবগুলো টেলিভিশনেরই। সম্প্রচার মাধ্যমের আমরা যারা সহকর্মী রয়েছি সারা দেশের, তাদের মধ্যে দেখার একটা সুযোগ হয়, সবার সাথে আমরা সম্মিলিত হই। তো এটি হচ্ছে বিজেসি সম্মেলনের প্রাপ্তি। অসম্ভব ভালো লাগছে, কারণ এই একটি দিন, আমাদের অধিকারের কথা বলার দিন। আয়োজনে যোগ দেন বরেণ্য সাংবাদিক শফিক রেহমান। স্মৃতিচারণ করে কথা বলেন দেশের গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি নিয়ে। সাংবাদিকদের হতে হলে বা লেখালেখিতে স্বাধীনতা রাখতে হলে, যে স্বাধীনতার কথা বারবার বলা হচ্ছে, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদেরই, সাংবাদিকদেরই। আয়োজনে বিশেষ অতিথি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, গণমাধ্যমের চেহারা বদলাতে অন্তর্বর্তী সরকার ইতিবাচক ভূমিকা রাখবে। আপনাদেরকেই জনমত তৈরি করতে হবে, আপনাদেরকেই চাপটা প্রয়োগ করতে হবে, বলতে হবে সরকারকে, অন্তর্বর্তী সরকার আশু করণীয় হিসাবে কিছু করুক, আর রাজনৈতিক সরকার দীর্ঘ সময়ের জন্য দীর্ঘমেয়াদী সংস্কারগুলো করুক, সেটা আমরা প্রত্যাশা করব। বিশেষ অতিথি হিসেবে সম্প্রচার সাংবাদিকদের মিলন মেলায় যোগ দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সম্মেলনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। 15 বছর পর উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচন। চলছে ভোট গণনা। এর আগে সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ক্লাবটি 4টি পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে লড়েন জুলফিকার রোলিং মিলস লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুর রশিদ জুয়েল ও ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এম সোলাইমান। এবারে নির্বাচনের মধ্য দিয়ে ক্লাবটি জিম্মি দশা থেকে মুক্তি পেতে যাচ্ছে বলে মনে করছেন প্রার্থী ও ভোটাররা। ব্রিটেনে আবাসন সংকট বাংলাদেশের নির্মাণ শ্রমিকদের জন্য সুখবর বয়ে এনেছে। দেশটিতে বাড়ি ভাড়া অনেকের মাসিক আয়ের সমান বা দ্বিগুণ। এমন পরিস্থিতিতে নাগরিকদের জন্য 18 লাখ নতুন বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে ব্রিটেন সরকার। এতে দেশটিতে বাংলাদেশি শ্রমিকের নতুন বাজার সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। লন্ডন থেকে শাহেদ শফিকের পাঠানো তথ্য ছবিতে সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ব্রিটেনে আবাসন সংকটের কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার 2029 সালের মধ্যে 18 লাখ নতুন বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাড়ি তৈরি করতে শ্রমিক ঘাটতি পূরণে সরকারকে ব্রিটেনের বাইরে থেকেই নির্মাণ শ্রমিক আনতে হবে। আর নির্মাণ কাজে বাংলাদেশি কয়েক হাজার কর্মীর নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটার এই ক্ষেত্রে কোনো সুযোগ নেওয়ার সম্ভাবনা থাকে, সেটা যদি করা সম্ভব হয় তাহলে এটা একটা অপার সম্ভাবনা দ্বারা আমাদের অর্থনীতির জন্য, আমাদের জাতির জন্য হতে পারে। ভিসা নীতি যখন শিথিল হবে তখন এটাকে দালাল মুক্ত রেখে একটা ক্রেডিবল যে থাকে, যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হলে সেই ক্ষেত্রে সবসময় একটা ক্রেডিবিলিটির ব্যাপার থাকে। শ্রমিকদের জন্য অভিবাসন আইনও শিথিলের সুপারিশ করা হয়েছে। ব্রিটিশ সরকার যদি সঠিক ও অভিজ্ঞদের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেয় এবং ভিসা নিয়ে দালালদের দৌরত্ব বন্ধ করতে পারে, তবে এটি তাদের জন্য মঙ্গলজনক হবে বলে মন্তব্য করেন প্রবাসী বাংলাদেশিরা। আবাসন ব্যবস্থার সংকট খুবই মারাত্মক আকার ধারণ করছে। যদি আবাসন প্রকল্প কাজ শুরু হয়, এখানে অনেক বাঙালি শ্রমিক সহ
অনেক নির্মাণ শ্রমিকরাও কাজের সুযোগ পাবে। আমাদের বাংলাদেশের যে এক বিশাল জনশক্তি রয়েছে, ওরা যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রপার ব্যবস্থাপনার মাধ্যমে এই জনশক্তিকে ব্রিটেনে পাঠানোর ব্যবস্থা করে, তাহলে আমাদের দেশের রেমিটেন্সের জন্য এক নতুন সম্ভাবনা উন্মোচন হবে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক গড়ে তুলে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ব্রিটেনে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হলে দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সিরাত আল মুস্তাকিম, একুশে টেলিভিশন, ঢাকা। সময় হয়েছে আরও একটি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে রাখাইনে আরও বিপাকে মিয়ানমারের জান্তা বাহিনী, গুরুত্বপূর্ণ সেনার সদর দখলে নিল আরাকান আর্মি। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল শাখার উদ্যোগে হয়ে গেল গ্রাহক সমাবেশ। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ। প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক এম এ মোতালেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হান্নান খান ও মোহাম্মদ নাজমুস সাদাত উপস্থিত ছিলেন। সমাবেশে ৩ শতাধিক গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন। গ্রাহকরা যাতে চাহিদা মতো তাৎক্ষণিক সেবা পান সে লক্ষ্যে ব্যাংক বদ্ধপরিকর বলে জানান প্রধান অতিথি মোহাম্মদ ফোরকানুল্লাহ। বগুড়ায় হয়ে গেল গ্রাম বাংলা টিউবস লিমিটেডের জেলা ডিলার কনফারেন্স। সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে এই কনফারেন্সে গ্রাম বাংলা টিউবস লিমিটেডের বগুড়া জেলার 2 শতাধিক ডিলার, ব্যবসায়ী, ওয়ার্কশপ মালিক ও টেকনিশিয়ানরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, দেশ সেরা গ্রাম বাংলা টিউবসে উৎপাদিত MS পাইপ, GI পাইপ, SS পাইপ এবং MS স্পাইরাল পাইপের মান উন্নয়ন ও বাজারজাতকরণে গ্রাহকদের অভিযোগ ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে। অন্যান্য মধ্যে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার রিয়াজ মোর্শেদ, AGM আল মামুন ও স্থানীয় জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ বক্তব্য রাখেন। অবসরে না গেলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনায় থাকবেন সাকিব তামিম। বোর্ড সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এশিয়া কাপ জয়ী যুব দলের প্রত্যেককে 3 লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন BCB সভাপতি ফারুক আহমেদ। সাকিব আসলে এখন বলবে যে কি BPL খেলবে, ওর অবস্থাটা এখন আমার থেকে কিছু বলতে পারবো না, আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। Under-19 যে এশিয়া কাপে যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, ওদেরকে প্রত্যেক প্লেয়ার অফিসিয়াল যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণ অভ্যুত্থানের শহীদ 858 জন, আহত 11,500, খসড়া তালিকা প্রকাশ। সংস্কারে অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা নয়, বলছে বিএনপি ও সমমনার দলগুলো। নির্বাচন শেষে নিজের কাজে ফিরতে চান ডক্টর ইউনূস, নতুন বাংলাদেশ গড়বে তরুণরা, ঠাঁই নেই জঙ্গিবাদের। আসছে নতুন রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা যুক্ত হলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন। প্রাইভেট কারে ধাক্কায় মাসুদ নিহতের ঘটনায় প্রতিবাদ মুখর বুয়েট, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।